কিছু ঘটনা থাকে যেগুলো আমাদের পরিচিত বাস্তবতার ধারণাটাকেই কেমন যেন প্রশ্নবিদ্ধ করে তোলে। হুম। এগুলো শুধু রহস্য বা অমীমাংসিত কোনো কেস না, বরং এমন পরিস্থিতি যেখানে যুক্তি আর আমাদের নিজেদের ইন্দ্রিয়ের লড়াইটা খুব স্পষ্ট হয়ে ওঠে। একদম। আজ আমরা আমাদের হাতে থাকা কিছু সোর্স থেকে এমনই দুটো ঘটনা বিশ্লেষণ করব, যেখানে যা ঘটেছে আর যা ঘটা সম্ভব তার মধ্যেকার দেয়ালটা মনে হয় পুরোপুরি ভেঙে পড়েছে। ঠিক। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে দুটো সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা। প্রথমটা আমাদের নিয়ে যাবে অনেক পেছনে, সেই ১৯৬২ সালের হিমশীতল লাদাখে। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে। হ্যাঁ, যেখানে একজন সৈনিকের জীবন এক নিয়ম ব্যাখ্যাত অভিজ্ঞতার পর চিরদিনের জন্য বদলে যায়। আর দ্বিতীয়টা? আমাদের খুব কাছের ঢাকার মতো এক পরিচিত শহরের, আচ্ছা। যেখানে এক পরিবারের শোক একটা অবিশ্বাস্য ফরেন্সিক রিপোর্টের কারণে পরিচয় নিয়ে এক গভীর ধাঁধায় পরিণত হয়। আমাদের আজকের মিশন হলো এই ঘটনাগুলো শুধু বর্ণনা করা নয়, বরং এর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যে চরম পরিস্থিতিতে মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে, আর কখন, ঠিক কোন মুহূর্তে বাস্তবতার সংজ্ঞাটাই নড়বড়ে হয়ে যায়। চলুন তাহলে। চলুন শুরু করা যাক লাদাখের সেই অভিশপ্ত সৈনিকের ঘটনা দিয়ে। সময়টা ১৯৬২, ভারত-চীন যুদ্ধের তীব্র উত্তেজনা। হ্যাঁ, পটভূমিটা এখানে খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, সিয়াচেন হিমবাহের কাছে একটা দুর্গম গ্রাম। হুম। সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা ছোট দল মোতায়েন ছিল। জায়গাটা এমনিতেই মনস্তাত্ত্বিকভাবে প্রচণ্ড চাপের। বোঝাই যাচ্ছে। চরম আবহাওয়া, সার্বক্ষণিক বিপদ আর বাইরের জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন, সব মিলিয়ে সৈন্যদের মানসিক অবস্থা এমনিতে বেশ নাজুক থাকার কথা। আমাদের এই ঘটনার বর্ণনাকারী ছিলেন সেই দলেরই একজন সাধারণ সৈনিক। আর এই চরম বাস্তবতার মধ্যেই গল্পের অলৌকিক দিকটা সামনে আসে, তাই তো? একদম। সোর্স বলছে, একদিন গ্রামের এক বাসিন্দা তাদের ক্যাম্পে এসে অভিযোগ করে। কি অভিযোগ? যে প্রতি রাতে তার বাড়ির জানালায় আর দরজায় কেউ ঠক ঠক করে শব্দ করে। মিলিটারি ক্যাপ্টেন স্বাভাবিকভাবেই প্রথমে এটাকে ভারতীয় সেনাদের কোনো কৌশল বা স্রেফ গ্রামবাসীর মনের ভুল বলে ধরে নেন। যৌক্তিক অনুমান। ওই পরিবেশে প্রথম সন্দেহ তো শত্রুপক্ষের দিকেই যাবে। ঠিক। তাই ক্যাপ্টেন দুজন সৈনিককে ওই বাড়িতে নজর রাখতে পাঠান। তারা সারা রাত লুকিয়ে থেকেও কাউকে দেখতে পায়নি। কাউকেই না? না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাড়ির ভেতরের লোকেরা ঠিকই সেই রাতেও ঠকঠক শব্দটা শুনেছিল। আচ্ছা, এখানেই প্রথম প্রশ্নটা উঠছে। যদি বাইরে কেউ নাই থাকে, তাহলে শব্দটা কি পুরোটাই মানসিক, নাকি ব্যাপারটা আরও জটিল? এই জটিলতার গিঁটটা খোলে কয়েকদিন পর, যখন ওই গ্রামবাসী প্রায় ভেঙে পড়ে ক্যাপ্টেনকে আসল কারণটা জানায়। কি কারণ ছিল? তার ভাষ্যমতে এই সব ঘটনা শুরু হয়েছে তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার পর থেকে। ও। শুধু দরজায় শব্দ করাই নয়, এখন দরজার বাইরে থেকে তার মৃত মেয়ের কণ্ঠে কান্নার আওয়াজও শোনা যায়। বলেন কি? হ্যাঁ, মেয়েটি নাকি কাঁদতে কাঁদতে বলে, মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে আমার ফাঁসির দড়িটা দিয়ে দাও। এটা তো পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। এখানেই এসে গল্পটা সামরিক কৌশল থেকে সরে গিয়ে পুরোপুরি একটা লোককথা বা প্যারানর্মাল দিকে চলে যায়। একজন যুক্তিবাদী প্রশিক্ষিত মিলিটারি ক্যাপ্টেনের জন্য এটা বিশ্বাস করা প্রায় অসম্ভব ছিল। স্বাভাবিক, তিনি নিশ্চয়ই খুব রেগে গিয়েছিলেন। প্রচণ্ড। তিনি এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দেন আর সিদ্ধান্ত নেন নিজেই ওই বাড়িতে রাত কাটাবেন, এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। তার মানে একজন সংশয়বাদী যাচ্ছেন একটা ভৌতিক রহস্যের সমাধান করতে। এরপর কি হলো? সেই রাতের প্রত্যক্ষদর্শীর বর্ণনা কি বলে? বর্ণনা অনুযায়ী রাতটা ছিল ভয়ঙ্কর। মাঝরাতে সত্যি বাইরে থেকে মেয়ের কান্নার সেই করুণ সুর ভেসে আসে। সত্যি সত্যি? হ্যাঁ, ভেতর থেকে মেয়েটির মা ক্যাপ্টেনের শেখানো কথা অনুযায়ী দরজা না খুলে বলেন, দড়িটা কিভাবে দেব, দরজা তো বন্ধ। ওপাশ থেকে যে উত্তরটা আসে সেটা ঘরের ভেতরের সবার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেয়। উত্তর আসে, দরজার নিচ দিয়ে দাও। বাহ! একটা দড়ি দরজার নিচ দিয়ে দেওয়া, এটা একটা অদ্ভুত দাবি। ক্যাপ্টেন তখন কি করলেন? তিনি তো এটা প্রমাণ করতে গিয়েছিলেন যে পুরোটাই ধাপ্পাবাজি। তিনি ঠিক সেটাই করার চেষ্টা করেন। তিনি সেই ফাঁসির দড়ির এক প্রান্ত ঘরের একটা মজবুত খুঁটির সাথে খুব শক্ত করে বাঁধেন। আচ্ছা। আর অন্য প্রান্তটা দরজার নিচ দিয়ে বাইরে ফেলে দেন। তার পরিকল্পনা ছিল, যদি বাইরে কেউ দড়িটা ধরে তাহলে তাকে হাতে নাতে ধরা যাবে।
কিন্তু যা ঘটল তার জন্য সম্ভবত কেউই প্রস্তুত ছিল না। কি হলো সেখানে? দড়িটা বাইরে ফেলার সাথে সাথেই বাইরের কোনো অদৃশ্য শক্তি এতটাই জোরে টান দিল যে ঘরের সেই মজবুত খুঁটিসহ দেয়ালের সামনের অংশটা হুড়মুড় করে ভেঙে প্রায় ৩০ হাত দূরে ছিটকে পড়ল। কি বলছেন? একটা আস্ত দেয়াল? হ্যাঁ, ভেতরের সৈনিকরা আতঙ্কে একেবারে জমে গিয়েছিলেন। আর তখনই তারা ওটাকে দেখতে পায়। ভাঙা দেয়ালের বাইরে নিকষ কালো অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল এক বিশাল আকৃতির ছায়ামূর্তি, যার চোখ দুটো লাল টকটকে আগুনের মতো জ্বলছিল। এই দৃশ্য দেখে যে কারো মানসিক স্থিতি হারানোর কথা। ক্যাপ্টেনের কি প্রতিক্রিয়া ছিল তখন? প্রচণ্ড ভয়ে আর বিহ্বলতায় তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসেন। তিনি নিজের রিভলভার থেকে গুলি চালান। গুলি করে বসেন? হ্যাঁ, আর গুলি লাগার সাথে সাথে ছায়ামূর্তিটা মিলিয়ে যায় আর ক্যাপ্টেন সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। আচ্ছা, এখানে একটু থামা যাক। এই পর্যন্ত ঘটনাটা একটা ক্লাসিক ভৌতিক গল্পের মতো শোনাচ্ছে, কিন্তু দ্য ডিপ ডাইভ হিসেবে আমাদের প্রশ্ন হলো, এর পেছনের সম্ভাব্য ব্যাখ্যা কি হতে পারে? একজন সামরিক কর্মকর্তার এমন অভিজ্ঞতা এবং তার প্রতিক্রিয়াকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? এটা একটা দারুণ প্রশ্ন। দেখুন, মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, সিয়াচেনের মতো একটা চরম বৈরী পরিবেশে মানুষের মন এমনিতেই খুব ভঙ্গুর থাকে। একটা টার্ম আছে হাই অল্টিটিউড সাইকোসিস, যেখানে অক্সিজেনের অভাব, বিচ্ছিন্নতা আর ক্রমাগত বিপদ মানুষকে হ্যালুসিনেশনের দিকে ঠেলে দিতে পারে। হতে পারে পুরো ঘটনাটা, ওই কান্নার শব্দ, দড়িতে টান, ছিল একটা সম্মিলিত বিভ্রম বা মাস হিস্টেরিয়ার ফল। কিন্তু একটা দেয়াল ভেঙে পড়ার মতো ভৌত ঘটনা, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এখানেই তো যুক্তি আর বিবরণের মধ্যে সংঘাতটা তৈরি হয়। দেয়াল ভাঙার ঘটনাটা যদি আক্ষরিক অর্থে সত্যি হয়ে থাকে, তবে সেটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যার বাইরে চলে যায়। ঠিক। তবে এটাও হতে পারে যে আতঙ্কের মুহূর্তে ঘটনাটা যেভাবে মনে রাখা হয়েছে, বাস্তবে হয়তো সেভাবে ঘটেনি। হয়তো কোনো প্রাকৃতিক কারণে, যেমন ধস বা অন্য কিছুতে, দেয়ালটা দুর্বল ছিল আর দড়িতে সামান্য টানে ভেঙে পড়ে। আর আতঙ্কিত মন সেটাকে একটা অতিপ্রাকৃত শক্তির কাজ হিসেবে রেজিস্টার করে। আর ক্যাপ্টেনের গুলি চালানোটা? ওটা হয়তো শিদির পিটিএসডি বা অ্যাকিউট স্ট্রেস রিয়াকশনের ফল। বোঝা গেল। তাহলে ঘটনার পরের অংশে যাওয়া যাক, কারণ ক্যাপ্টেনের পরিণতি এই গল্পটাকে আরও জটিল করে তোলে। হ্যাঁ, কারণ এখানেই গল্পটা আর নিছক একটা ভৌতিক অভিজ্ঞতা থাকে না। ওই ঘটনার পর থেকে ক্যাপ্টেনের শরীরে অদ্ভুত সব পরিবর্তন আসতে শুরু করে। কিরকম পরিবর্তন? তার শরীরের লোমগুলো অস্বাভাবিকভাবে মোটা আর লম্বা হতে থাকে। কদিনের মধ্যে তাকে দেখতে মানুষের চেয়ে বেশি কোনো বনমানুষের মতো লাগতে শুরু করে। শুধু শারীরিক নয়, তার আচরণও তো বদলে গিয়েছিল, তাই না? পুরোপুরি। তিনি রাতের বেলা একা একা ক্যাম্প থেকে বেরিয়ে যেতেন এবং ভোরে ফিরতেন। তার এই অবস্থা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পাকিস্তানে তার বাবার কাছে পাঠিয়ে দেয়। তার বাবাও একজন ব্রিগেডিয়ার ছিলেন। কিন্তু কোনো চিকিৎসাতেই লাভ হয়নি, তাই তো? না, তাকে মানসিক হাসপাতালে তালাবন্ধ করে রাখলেও তিনি উধাও হয়ে যেতেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তাকে প্রতিবারেই কাশ্মীরের সেই গ্রামে আবার খুঁজে পাওয়া যেত। ঠিক, পাকিস্তান থেকে দুর্গম সিয়াচেনে একজন অসুস্থ মানুষ কিভাবে বারবার ফিরে আসতে পারে, এর কোনো যৌক্তিক ব্যাখ্যা ছিল না। এমনকি তাকে আমেরিকা নিয়ে যাওয়ার পরেও একই ঘটনা ঘটে। অবিশ্বাস্য। শেষ পর্যন্ত তার পরিবারও হাল ছিঁড়ে দেয়। তিনি ওই গ্রামের আশেপাশের গুহায় থাকতে শুরু করেন, আর তার শেষটা ছিল আরও মর্মান্তিক। কি হয়েছিল? একদিন স্থানীয়রা তার খণ্ডবিখণ্ড লাশ খুঁজে পায়। মনে হচ্ছিল কেউ যেন তার হাত পা মুচড়িয়ে টেনে ছিঁড়ে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডটাও একটা রহস্যই থেকে যায়। তাহলে এই পুরো ঘটনাটা আমাদের কি বলছে? একদিকে মনস্তাত্ত্বিক ট্রমা, অন্যদিকে এমন কিছু ঘটনা যা আমাদের জানা ভৌত নিয়মের বাইরে। এই দুটোকে মেলানো প্রায় অসম্ভব। ঠিক তাই। এই গল্পটা আমাদের দেখায় যে কিছু অভিজ্ঞতা এতটাই চরম হয় যে তা আমাদের শরীর ও মনের ওপর স্থায়ী বিধ্বংসী প্রভাব ফেলে। ক্যাপ্টেনের এই রূপান্তর হয়তো তার ভেতরের ট্রমারই এক শারীরিক প্রকাশ ছিল, যা লোককথার মোড়কে পরিবেশিত হয়েছে। আর তার বারবার কাশ্মীরে ফিরে আসাটা? ওটা হয়তো একটা গভীর সাইকোলজিক্যাল বাঁধনের প্রতীক, যেখান থেকে তিনি মানসিকভাবে আর কখনো বেরোতে পারছিলেন না। প্রথম ঘটনাটা ছিল এক বাহ্যিক শক্তির সাথে সংঘাতের,
কিন্তু আমাদের দ্বিতীয় সোর্স এমন এক রহস্যের কথা বলে যা আরও বেশি ব্যক্তিগত, যা আমাদের পরিচয়ের ধারণাটাকেই নাড়িয়ে দেয়। চলুন যাওয়া যাক ২০০৪ সালের এক সাধারণ পরিবারে, যাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাটি কোনো সংজ্ঞায় ফেলা যায় না। এই ঘটনাটা সাজেদা চৌধুরী নামে একজন স্কুল শিক্ষিকার, তার স্বামী ছিলেন একজন হেডমাস্টার এবং তাদের ক্লাস 9-এ পড়া একটি মাত্র মেয়ে ছিল। মেয়েটা ছিল বেশ শান্ত স্বভাবের, অন্তর্মুখী, মানে নিজের মধ্যেই থাকতে ভালোবাসত। সবকিছুই স্বাভাবিক চলছিল যতক্ষণ না ২০০৪ সালের ১৩ই জুলাই মঙ্গলবার রাতটা আসে। সেদিন রাতে কি হয়েছিল? রাত প্রায় ১১টার দিকে মেয়েটি হঠাৎ করেই কোনো কারণ ছাড়া বাইরে যাওয়ার জন্য প্রচণ্ড জেদ শুরু করে। হঠাৎ করে? হ্যাঁ, তার আচরণ ছিল তার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। বাবা মা রাজি না হওয়ায় সে এতটাই রেগে যায় যে সে গালাগালি পর্যন্ত করে এবং শেষে নিজের ঘরে দরজা বন্ধ করে দেয়। এরপর? পরদিন সকালে কোচিংয়ে যাওয়ার জন্য মা মেয়েকে ডাকতে গিয়ে দেখেন সে ঘরে নেই। এরপর ৫ দিন, টানা ৫ দিন ধরে খোঁজাখুঁজি, থানায় জিডি, মাইকিং সবই করা হয়, কিন্তু মেয়ের কোনো সন্ধান পাওয়া যায় না। ৫ দিন পর ১৯শে জুলাই তাদের নিজেদের বাড়ির ছাদের জলের ট্যাঙ্কের পাশ থেকে আসা তীব্র দুর্গন্ধে একটা বস্তার ভেতর মেয়েটির লাশ পাওয়া যায়। হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু আসল রহস্যটা সেটা শুরু হয় এর পর থেকে। ঠিক। লাশটা পাওয়ার পর দুটো অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। প্রথমত, লাশটাতে কোনো পচন ধরেনি, একেবারে সতেজ ছিল, যেন কিছুক্ষণ আগেই মারা গেছে। আর দ্বিতীয়টা? দ্বিতীয়ত, লাশটা সতেজ হলেও তা থেকে আসা দুর্গন্ধ ছিল অসহনীয়। আর এই শোকের মধ্যেই সেদিন রাতে মেয়েটির বাবা হার্ট অ্যাটাকে মারা যান। একটা পরিবারের জন্য এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটা সেটা আসে আরও পরে। ঠিক। মেয়ের চাচা, যিনি পোস্টমর্টমের সব কাজ দেখাশোনা করছিলেন, তিনি প্রায় ১ মাস পর পরিবারকে একটা অবিশ্বাস্য তথ্য জানান। লাশটি ২৫ দিন আগের পুরনো। ১ মিনিট, ২৫ দিন? হ্যাঁ, এই একটা লাইনই তো পুরো ঘটনাটাকে উলটপালট করে দেয়। যদি লাশটা ২৫ দিন পুরনো হয়, তাহলে ১৩ই জুলাই রাতে যে মেয়েটি বাবা মায়ের সাথে ঝগড়া করছিল, বাইরে যেতে চাইছিল, সে কে ছিল? এই প্রশ্নের কোনো উত্তর নেই। এখানে ঘটনাটা একটা ক্রাইম স্টোরি থেকে সরে গিয়ে এক অস্তিত্বের সংকটে পরিণত হয়। ফরেনসিক সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, একটা লাশ ২৫ দিন ধরে, বিশেষ করে ঢাকার মতো গরম আবহাওয়ায় একটা জলের ট্যাঙ্কের পাশে থাকলে সেটার তো পচে গলে যাওয়ার কথা, ফ্রেশ থাকার তো কোনো কারণই নেই। একদম। কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন অ্যাডিপোসেয়ার প্রক্রিয়ায়, লাশ সংরক্ষিত থাকতে পারে, কিন্তু তার জন্য নির্দিষ্ট পরিবেশ দরকার। আর লাশটা ফ্রেশ দেখানোর কথা না, কোনো রাসায়নিক ব্যবহারেরও প্রমাণ মেলেনি। তার মানে পোস্টমর্টম রিপোর্টটা যদি সঠিক হয়, তবে ১৩ই জুলাই রাতের ওই ঘটনাটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে না। স্বামী সন্তান হারিয়ে সাজেদা চৌধুরী সেই বাড়িতে একা হয়ে যান। এরপর তার অভিজ্ঞতাগুলো গল্পটাকে আরও অলৌকিক দিকে নিয়ে যায়। হ্যাঁ, তিনি রাতের বেলা তার মৃত মেয়ের কণ্ঠ শুনতে পেতেন। মেয়েটি তাকে তার ঘরে ডাকত। একদিন তো তিনি স্পষ্ট অনুভব করেন কেউ তাকে ঝাঁকিয়ে ঘুম থেকে তুলছে। স্পর্শ অনুভব করেন? হ্যাঁ, আর তার মেয়ের কণ্ঠ বলছে, মা ওঠো, স্কুলে যেতে হবে, আমার ব্যাগটা গুছিয়ে দাও। এই স্পর্শ এতটাই বাস্তব ছিল যে তিনি ভয়ে জমে যান। আর চূড়ান্ত মুহূর্তটা ছিল যখন তিনি ভয়ে ভয়ে মেয়ের ঘরে যান। ঠিক, তিনি মেয়ের ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে খাটের ওপর যা দেখেন তা ছিল শেষ আঘাত। তিনি খাটের ওপর মেয়ের লম্বা একগুচ্ছ চুল পড়ে থাকতে দেখেন। চুল? হ্যাঁ, ঠিক সেই চুল যা লাশ গোসল করানোর সময় মেয়ের মাথার মাঝখান থেকে গায়েব ছিল বলে সবাই বলাবলি করছিল। অবিশ্বাস্য। এই ঘটনার পর একজন হুজুরের পরামর্শে তিনি ওই বাড়ি ছেড়ে বহু দূরে চলে যান, কিন্তু শোনা যায় সেই ছায়া নাকি আজও তার পিছু ছাড়েনি। তাহলে এই ঘটনাটাকে আমরা কিভাবে দেখব? একদিকে একটা অব্যাখ্যাত ফরেনসিক রিপোর্ট, অন্যদিকে একজন শোকাতুর মায়ের ভয়ঙ্কর সব অভিজ্ঞতা। মনস্তাত্ত্বিকভাবে দেখলে চরম শোক আর ট্রমা মানুষকে হ্যালুসিনেশনের দিকে ঠেলে দিতে পারে। প্রিয়জনকে হারানোর পর তার উপস্থিতি অনুভব করা, কণ্ঠ শোনা, এগুলো গ্রিফ সাইকোসিসের অংশ হতে পারে। চুলের ঘটনাটাও হয়তো তার অবচেতন মনেরই এক খেলা। কিন্তু কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যাই ২৫ দিন পুরনো কিন্তু সতেজ লাশের ফরেনসিক রিপোর্টটাকে ব্যাখ্যা করতে পারে না। এখানেই গল্পটা আটকে যায়।
তাহলে আজকের এই দুটো ঘটনা বিশ্লেষণ করে আমরা কি বলতে পারি? দুটো ক্ষেত্রেই যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আর প্রত্যক্ষদর্শীর বিবরণের মধ্যে একটা বিরাট ফাঁক, একটা বিরাট শূন্য স্থান রয়ে গেছে। আমার মনে হয় এই ঘটনাগুলো আমাদের পরিচিতির ভিত্তি নিয়েই প্রশ্ন তোলে। প্রথম গল্পে একজন মানুষের পরিচিতি তার ট্রমার কারণে বদলে যাচ্ছে, আর দ্বিতীয় গল্পে যাকে নিজের মেয়ে বলে ভাবা হচ্ছে তার পরিচয়টাই একটা ধাঁধা। এগুলো আমাদের দেখায় যে আমাদের বাস্তবতা কতটা ঠুনকো হতে পারে, আর আমাদের মন সেই ফাঁকগুলো পূরণ করার জন্য কতটা অদ্ভুত গল্প তৈরি করতে পারে। ঠিক। আজকের এই আলোচনা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন বিজ্ঞান, যুক্তি এবং আমাদের নিজেদের ইন্দ্রিয় একে অপরের বিরোধী তথ্য দেয়, তখন আমরা কোনটাকে বিশ্বাস করব? এটাই এই সোর্সগুলো আমাদের কোনো সহজ উত্তর দেয় না, বরং আমাদের পরিচিত জগতের সীমানা নিয়ে আরও গভীর কিছু প্রশ্ন রেখে যায়। আমরা কিভাবে নিশ্চিত হব যে আমাদের চারপাশে যাদের দেখছি তারা আসলেই তারা, নাকি আমাদের স্মৃতির কোনো প্রতিধ্বনি? এই প্রশ্নটা না হয় আপনারাই ভাবুন। শুভরাত্রি।